হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা জানোই আমি দীঘাতে আছি। আজকে হচ্ছে দীঘার থার্ড ডে, মানে তৃতীয় দিন আজকে দীঘাতে আমরা। তো আজকে এখন যাচ্ছি আমরা একটু সাইট সিন করতে। তো সুন্দর করে সেজে গুজে নিয়েছি আমি, আমার ছেলে, তোমাদের দাদাভাই, তিনজনে রেডি টেডি হয়ে নিয়েছি। টাটাও করে দিয়েছে, 11:30 বাজে। এখন আমরা আউট সিনে বেরোবো। দেখি কি কি সিন মানে দেখা যায় আউট সিন, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি আউট সিন দেখতে পারি, কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করবো। তো চলো আউট সিন থেকে তোমাদেরকেও ঘুরিয়ে আনি আমাদের সাথে, চলো। আগে ভাগেই বলে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা অটো কাকুকে আসতে পরের দিন দুপুরবেলা। তো বেলা 11টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। তো জাহাজ বাড়ির পাশ দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম ঘোরার উদ্দেশ্যে। কোন কোন জায়গা ঘুরবো সেরমভাবে পুরো স্পষ্টভাবে জানতাম না, তবে হালকাভাবে শুনে নিয়েছিলাম যে নায়কালী মন্দির, শঙ্করপুর, তাজপুর এই ছিল আমাদের ঘোরার জায়গা। তো জাহাজবাড়িকে পাশ কাটিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ফার্স্ট যে ঘুরবো সেই জায়গাতে। চারপাশে সুন্দর গাছপালা, প্রকৃতির সৌন্দর্য ছেড়ে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা প্রথম আমাদের যে স্পট সেই স্পটে। আমরা তো এই সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম, তার সাথে কিন্তু আমাদের ছেলেও খুব ভালোভাবে উপভোগ করছিল চারপাশের এই গাছপালা। আসলে আমাদের এখানে অত গাছপালা দেখার স্কোপই থাকে না, তাই জন্য ও খুব সুন্দরভাবে গাছপালাগুলো তাকিয়ে দেখছিল। আসলে আমাদের এখানে তো সবুজ গাছপালা প্রায় হারিয়েই গেছে, তাই ছেলে কিন্তু অবাক দৃষ্টি দিয়ে এই সবুজ গাছপালা দেখছিল। এত সুন্দর চারপাশটা যে লাগছিল যে কি বলবো, চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে অটোর ফুরফুরে হাওয়া, এরকম সবুজ গাছপালা দিয়ে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম শঙ্করপুর, তাজপুর এই সাইডটার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাতে। এবার ফার্স্ট কোন জায়গায় যাই সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখা যাক প্রথম আমরা কোন জায়গায় যাই। হ্যাঁ, আমরা কিন্তু ঢুকে পড়েছি নায়কালী মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা হচ্ছে নায়কালী মন্দির। এই মন্দিরটা ছিল ভীষণই ভালো, ভীষণই ভালো। যেরকম বড় এরিয়া নিয়ে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা। হ্যাঁ, এই মন্দিরে একটা ছোট্ট কাহিনী রয়েছে, যেটা আমরা যে অটো কাকুর সাথে বেরিয়েছিলাম সেই কাকুই বলছিলেন। তো এইটা কতটা কি আমি ঠিক বলতে পারবো না, আমার মুখে শোনা। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও। এই মন্দিরে নাকি আগে যখন জেলেরা মাছ ধরতে যেতেন, তার আগে এই মন্দিরে পুজো দিয়ে তবেই কিন্তু তারা মাছ ধরতে যেতেন, এই রকমই কিন্তু কথা প্রচলিত রয়েছে। তো এই দেখো কি সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি, এবং এখানে কিন্তু অনেক ধাগা বাঁধা ছিল। যারা মনস্কামনা পূর্ণের জন্য প্রত্যেকে কিন্তু সেই ধাগা এখানে বেঁধেছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছি মেন মন্দিরে। মেন মন্দির তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ভীষণ সুন্দর দেখতে ছিল মন্দিরটা। মন্দিরে খুব একটা লোক ছিল না, তাই ফাঁকায় ফাঁকায় আমরা দর্শন করতে পেরেছি, খুব ভালো করে দর্শন করতে পেরেছি। এবং দেখো ঠাকুরের মুখটা কতটা সুন্দর, খুবই জাগ্রত। আমরা শুনেছি এই মন্দির ভীষণই জাগ্রত, এবং এই ঠাকুরও ভীষণ জাগ্রত। দেখো কি সুন্দর মুখটা।
ওখানে ঠাকুরকে মনের কথা জানিয়ে এটাই বলেছিলাম যে সবাইকে ভালো রেখো। এই কথাটা বলে কিন্তু আস্তে আস্তে করে, যেহেতু আমাদের আরও দুটো জায়গা যাওয়ার ছিল, সেহেতু আস্তে আস্তে করে কিন্তু মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। কিন্তু ওই জায়গাটা থেকে তখনও আমরা বেরোইনি, বেরোতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই চোখ পড়লো যে সাইডের সিনারিটা ভীষণই সুন্দর, একটু পার্ক টাইপের করা আছে, যেখানে কিন্তু একটু টাইম বসে কাটানোই যেতে পারে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা কিন্তু সেইভাবে ওখানে টাইম খুব একটা কাটাতে পারিনি। আমরা শুধু ঠাকুরকেই দর্শন করেছি, দর্শন করে আশপাশটা একটুখানি দেখেই জাস্ট বেরিয়ে পড়েছিলাম। আবার অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে পড়ে পরের যে ঘোরার আমাদের জায়গা সেইখানে কিন্তু যাওয়ার জন্যই পুরো তৈরি হচ্ছিলাম। তো পরের কোন জায়গা সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরপর কোন কোন জায়গা কিন্তু আমরা ঘুরেছিলাম। আসলে আমরা এখানে এরকম ফাঁকা পরিবেশ, এরকম জীবজন্তু এরকম ঘাস খাচ্ছে, এই পরিবেশটা কিন্তু আমরা এখানে পাইই না বলা চলে। তার জন্য কিন্তু ওই দীঘাতে গিয়ে যে পরিবেশটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন মনটা খুব মানে ভালো লাগছে, এরকম মনে হচ্ছিল। এই পরিবেশের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, কিন্তু এরপরে যেখানে আমরা ঘুরবো বলে ঠিক করেছিলাম সেইখানে, হ্যাঁ ঠিকই ধরতে পেরেছো তোমরা, এটা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরে আমরা অটো থেকে নেমে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম, যে চারপাশটা দেখবো, কি ভিউ আছে, কি পরিবেশ, কি বৃত্তান্ত, সব কিছুই দেখবো, তার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু সকালে সেরমভাবে কিছু খেয়ে যাইনি, তার জন্য আমরা কিছু খাবারও খুঁজছিলাম, কিন্তু শঙ্করপুরে আমাদের কিন্তু কোনো খাবার চোখে পড়েনি আইসক্রিম ছাড়া। তার জন্য আমরা কিছু খেতে পারিনি, কিন্তু ওখানকার ভিউটা কিন্তু খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি। আমরা ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম, কারণ আমাদের হাতে একটু টাইম ছিল, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম। যেরকম ভেবেছিলাম টাইম লাগবে, অতটা টাইম লাগেনি। তো আমরা কিন্তু শঙ্করপুরে একটুখানি টাইম কাটিয়ে চারদিককার ভিউ অনুভব করে, আনন্দ করে, আস্তে করে কিন্তু উঠে পড়েছিলাম অটোতে, আবার পরের যে ঘোরার জায়গা সেটা দেখবো বলে, সেখানে যাব বলে। এই রকম পরিবেশের ভেতর দিয়ে যেতে যেতে যেন মনের যে ক্লান্তি ছিল, আমাদের দৈনন্দিন জীবনের যে ক্লান্তি, সেটা যেন এক নিমিষের মধ্যে চলে গিয়েছিল। আমরা পরের ঘোরার জায়গায় যেতে যেতে অটোতে পাশ থেকে একটা বিয়ে বাড়ি যাচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। হয়তো জল ভরতে যাচ্ছিলেন। তো এখন আমরা এসে পড়েছি হচ্ছে তাজপুর সি বিচে। তো এটা একটা অসাধারণ পরিবেশ, মানে চোখের সামনে দেখলে যে ফিলটা হয়, হয়তো ভিডিওতে সেই ফিলটা পাওয়া যায় না। মানে ভীষণ সুন্দর লাগছিল তাজপুরের সি বিচটা। হ্যাঁ, রৌদ্র ছিল ঠিকই কথা, কিন্তু তাও যেন ভীষণ ভালো লাগছিল। কি সুন্দর সমুদ্রের ঢেউগুলো আসছে, কি সুন্দর, মানে জলের রংটাও যেন পুরো অন্যরকম লাগছিল। আর এখানে কিন্তু আমরা ছোট ছোট কাঁকড়াও দেখেছিলাম, ছোট ছোট কাঁকড়া গর্তের ভেতর দিয়ে যাচ্ছে, আবার গর্তে ঢুকে পড়ছে, এটা দেখছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম। এখানে কিন্তু বেশ কিছুটা টাইম আমরা কাটিয়েছি, কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের ঘোরা এবার প্রায় কমপ্লিট, আমরা হোটেলে ফিরে যাব। তার জন্য আমরা একটুখানি এখানে টাইম কাটিয়ে তারপরে কিন্তু হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
তো এখন দেখো আমরা মানে সমুদ্রটা দেখছি, অনেকেই কিন্তু সমুদ্রে নামছিল, কিন্তু যেহেতু ছেলে ছোট আর এখানের জনবসতি মানে সেই টাইমের জন্য একটু কম ছিল, তার জন্য কিন্তু আমরা বেশি কাছে এগোইনি ছেলেকে নিয়ে। যেখানে নিউ দীঘায় এগিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু এগোনোর অতটা ভরসা পাইনি যেহেতু ফাঁকা ফাঁকা ছিল। আর ওই যে কাঁকড়ার কথা বলেছিলাম, ওই যে কাঁকড়ার গর্তগুলো, আর ওখান দিয়ে খুব ভালো করে দেখো ছোট ছোট কাঁকড়া কিন্তু হেঁটে বেড়াচ্ছে, সেটাও যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। এবার এখানে একটুখানি আমি সি বিচে দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমি আর ছেলে কিছুটা আর কি, তো এগিয়ে যাচ্ছিলাম। আমার তো ভীষণ ভাল লাগছিল যে সমুদ্রের ঢেউটা যেন আমার কাছে চলে আসছে, এরকম একটা মনে হচ্ছিল। আর ছেলে তো আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ ছেলে আনন্দ পাচ্ছিল, আবার ছেলের যেন কোথায় একটা একটা ভয় কাজ করছিল যে এত জল, আর ফার্স্ট টাইম যেহেতু, আর এত ছোট, আর বাচ্চাদের কাছে তো মাই যেন একটা ভরসার জায়গা। এটা আমাদের ক্ষেত্রেও ছিল, হয়তো আমরা সেটা এখন অনুভব করতে পারি মা হওয়ার পরে। ছেলে যেন মানে যত সমুদ্রের কাছে আসছিল আমাকে জড়িয়ে ধরছিল, যেহেতু আমার কোলেই ছিল, আবার যখন বাবার কোলে ছিল বাবাকেও জড়িয়ে ধরছিল, মানে মা বাবা যেন একটা ভরসার জায়গা, এটা কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ছেলে কিরকম ঝুঁকে ঝুঁকে কিন্তু সমুদ্রের জলটা দেখছে, কারণ ওই যে সমুদ্রের ঢেউগুলো আসছে ওটাই ওর কাছে অদ্ভুত লাগছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও মনে হতো যে সমুদ্রের ঢেউগুলো আসছে কোথা থেকে, বিভিন্ন প্রশ্ন মনে কাজ করতো, এই ঢেউগুলো শেষ কোথায়, এই ঢেউগুলো এইভাবে কিভাবে আসছে, আবার ফিরে চলে যাচ্ছে কিভাবে, বিভিন্ন প্রশ্ন কিন্তু মনে কাজ করতো। আজ হয়তো আমার ছেলেটারও এই রকম প্রশ্নই মনে কাজ করছে যে মা সমুদ্রের ঢেউগুলো কোথা থেকে আসছে, বা আবার কোথায় মিলিয়েই বা যাচ্ছে, এই রকমটাই হয়তো সে ভাবছিল, এবং অবাক দৃষ্টিতে আমার ওর বাবার মুখের দিকে কিন্তু তাকিয়েছিল, কোনো একটা প্রশ্ন করছিল যেন, আর আমাদের জন্য উত্তরের অপেক্ষা করছিল, এরকমই যেন ওর মুখটা লাগছিল। আমি একটু সমুদ্র দেখতে দেখতে ছেলেকে নিয়ে একটু নেচে নিচ্ছিলাম, তার একটাই কারণ ছেলে এক জায়গায় থেকে থেকে না মানে আনন্দও যেমন পাচ্ছিল, তারপরে একটু বোরও হচ্ছিল। ও আসলে চাইছিল যে ঢেউগুলো অনবরত মানে আসতেই থাকবে, কিন্তু একটা ঢেউয়ের পর আর একটা ঢেউ আসতে যেটুকু টাইম লাগে ওইটুকু কিন্তু ধৈর্য ওর মধ্যে ছিল না। ও এতটাই ঢেউ দেখতে আনন্দে মত্ত ছিল যে ওর মনে হচ্ছিল দেরি কেন করছে, ঢেউটা কেন আসছে না, তার জন্য একটু বিরক্ত বোধ করছিল। তখনই কিন্তু ওকে ভোলানোর জন্য আমি এরকম অ্যাক্টিভিটি করছিলাম ওর সাথে। তো এই দেখো এটা হচ্ছে তাজপুরের ফুল ভিউ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা যখন গেছিলাম যেহেতু দিনের বেলা রৌদ্র ছিল আর অফ সিজন ওই যে বলেছিলাম, তার জন্য কিন্তু একটু ফাঁকা ফাঁকা পরিবেশ ছিল, কিন্তু যতদূর শুনেছি এতটা কিন্তু ফাঁকা থাকে না, এবং প্রচুর খাবারের দোকান ছিল, কিন্তু সব কিছুই কিন্তু বন্ধ ছিল। যেহেতু অফ সিজন ছিল আমরা কোনো খাবারের দোকান কিন্তু সেইভাবে পাইনি, কাজেই আমরা সব বন্ধ পেয়েছি বলে টিফিনটাও করতে পারিনি। আর ওই যে কাঁকড়া, ওই দেখো কাঁকড়া কিরকমভাবে নিজের মনে ছুটে চলেছে, আমাদের পায়ের আওয়াজ পেয়ে আবার গর্তেও ঢুকে যাচ্ছে। এইবারে আমরা কিন্তু তাজপুর দেখে এবার রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার হচ্ছে হোটেলে ফেরার পালা। তো আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম মোটামুটি কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা আবার ব্যাক করছি। মনটা একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরেকটু থাকতে পারলে ভালো হতো, আরো কোনো জায়গা ঘুরতে পারলে বেশ ভালো লাগতো। মনটা খারাপ করে আস্তে আস্তে হোটেলের দিকে ফিরছিলাম। কি করব, ঘুরতে গেলে ঘুরবো যতক্ষণ আনন্দ হবেই, তেমনি আবার ফেরার সময় দুঃখ লাগবে, এটাই স্বাভাবিক। তো দুঃখ না পেয়ে আস্তে আস্তে করে ওই পরিবেশের ভেতর দিয়ে যেহেতু আবার আসছিলাম, মনটাকে আনন্দ করে কিন্তু আস্তে আস্তে করে হোটেলে ফিরছিলাম। তো ওই যে বলেছিলাম আমাদের কাছে কিন্তু মা বাবা ভরসার জায়গা, বিশেষ করে মা। ওই দেখো ছেলে কিন্তু আমার বুকের দিকে একদম আঁকড়ে ধরে রয়েছে, যেহেতু অচেনা জায়গা, মা বাবা ছাড়া কাউকেই চেনে না। তারপরে আমরা চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। আমাদের ওই অটোটাই নিউ দীঘা সি বিচে নামিয়ে দিয়ে চলে গেছিলেন। তো নিউ দীঘা সি বিচে এসে দেখলাম কিন্তু
কিন্তু সবাই স্নান করতে নেমে পড়েছে, সবাই কিন্তু ভীষণ 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 আনন্দে ভেসে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু কি করব, ওই যে বললাম ছোট ছেলে, আমি তো ইচ্ছা করলেই পারছিলাম না সমুদ্রে স্নান করতে, অন্যের স্নান করা দেখেই কিন্তু আনন্দ পাচ্ছিলাম। আমি চেয়েছিলাম একটু তাড়াতাড়ি করে ঘুরে গিয়ে একটুখানি নিউ দীঘা সি বিচটাতে যেতে, যাতে ছেলের কাছে আবার ছেলেকে নিয়ে একটু সি বিচে পা ভেজাতে পারি এবং ছেলে আনন্দ পায়, কারণ এটা আমাদের ছিল লাস্ট ডে। ছেলেকে যতটা দিনের আলো থাকতে থাকতে সমুদ্রটাকে দেখাতে পারি ততই ভালো, কারণ দিনের আলো যখন চলে গেছে আমরা কিন্তু সমুদ্রে নামিনি। অনেকে হয়তো নেমেছে, কিন্তু আমরা ছোট বাচ্চা নিয়ে নামিনি দিনের আলো ছাড়া। তো দিনের আলো থাকতে থাকতে আমরা তাড়াতাড়ি করে ঘুরে এসেছিলাম একমাত্র একটাই উদ্দেশ্যে, যাতে ছেলেটাকে লাস্ট ডেতে একটুখানি সমুদ্র দেখাতে পারি ভালো করে কাছ থেকে, ব্যাস, বা পা ভেজাতে পারি, এই রকম আশা নিয়ে। ব্যাস, এইবারে তো হয়ে গেছে ঘোরাফেরা সব কিছু, কিন্তু পেট তো মানবে না, কারণ সকালে টিফিন যেহেতু খাইনি, দুপুর হয়ে গেছে, এখন পেট তো আর মানছে না। ঘোরাফেরার সাথে সাথে খাওয়াটাও তো করতে হবে, তার জন্য কিন্তু আমরা ওই সি বিচের কাছেই যে রেস্টুরেন্টে প্রতিদিন খাচ্ছিলাম সেখানেই চলে এসেছিলাম। এবং আজকে আমরা ফ্রাইড রাইস বা অন্য কিছু খাইনি, আজকে কিন্তু আমরা নিয়েছি ভাত, তার সাথে ডাল, তার সাথে মাটন, আর তার সাথে স্যালাড তো দিয়েই ছিল। হ্যাঁ, মাটন নেওয়ার একটা আলাদা উদ্দেশ্যও ছিল, কারণ আজকের দিনে ছিল কিন্তু আমাদের অ্যানিভার্সারি। অতএব অ্যানিভার্সারির দিনকে একটু মাটন না খেলে বেশ ভালো লাগে না, তার জন্য কিন্তু মাটন থালি নিয়ে আমরা নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে বেশ কিছুটা টাইম কাটিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম হোটেলে। রেস্ট নেওয়ার পরে আমরা একটু মার্কেট ঘুরে যখনই হোটেলে এসেছি তখনই দেখলাম যে আমাদের হোটেলে রুমে কেউ বেল বাজাচ্ছে। সেটা দেখে আমরা দরজাটা খুলেছিলাম, খুলে দেখলাম যে হোটেলের ম্যানেজার এবং যে স্টাফেরা রয়েছেন তারা কেক আর ফুলের বুকে নিয়ে দাঁড়িয়েছিলেন। তো আমরা বুঝতে পারছিলাম না, কারণ কারোর পক্ষে তো জানা সম্ভব ছিল না। তারপরে আমরা কেকটা নিয়ে জানতে পারি যে তোমাদের দাদাভাইয়ের যে কম্পিউটার সেল, মানে দাদাভাইয়ের যে অফিস আর কি, অফিসের কম্পিউটার সেল থেকে কিন্তু এই কেক আর ফুলের বুকেটা পাঠানো হয়েছিল বলতে হোটেলের ম্যানেজার বা স্টাফদেরকে বলা হয়েছিল, তারাই সব অ্যারেঞ্জ করে দিয়েছিল। কিন্তু এটা তোমাদের তোমাদের দাদাভাইয়ের কম্পিউটার সেলের যতজন আছে সবাই কিন্তু এইটা পাঠিয়েছিলেন। তোমাদের দাদাভাইয়ের স্যার, তারপরে হচ্ছে যতজন অফিস কলিগ রয়েছেন প্রত্যেকে কিন্তু কম্পিউটার সেল, গোটা কম্পিউটার সেলই কিন্তু এটা পাঠিয়েছিলেন। তোমরাই দেখতে পেলে আমাদের অ্যানিভার্সারি এখানেই সেলিব্রেট করা হলো। আর এইটা হচ্ছে এই হোটেলের তরফ থেকে আমাদের গিফট দেওয়া হয়েছে, এই কেক আর বুকে অ্যারেঞ্জমেন্ট করেছিল তোমাদের দাদাভাইয়ের অফিসের ওখান থেকে, হেড অফিস থেকে, তারপরে অফিসের কলিগরা সবাই মিলে এই কেক আর বুকে ইনাদের অ্যারেঞ্জমেন্ট করার জন্য বলেছিল। তো ইনারা এগুলো নিয়ে এসেছিলেন, এই হোটেলের স্টাফরা। তো তারা ভীষণই ভালো নিয়ে এসেছিলেন এবং কেক বুকে সবই কাটা হলো দেখলে। এইবারে হচ্ছে এই হোটেলের তরফ থেকে এই গিফটটা, রেলের তরফ থেকে ওই কেক আর বুকে ছিল, আর এই হোটেলের তরফ থেকে এই গিফটটা দেওয়া হয়েছে। গিফটটা আনবক্সিং করে দেখবো যে কি আছে। খুবই খুশি হয়েছি, এটা আশা রাখতে পারিনি যে এটা হবে, তো এটা হঠাৎই হয়েছে, চমকে গেছি এবং খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাই রাহুল স্যারকে এবং কম্পিউটার সেলের প্রতিটা কলিগকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের এই অ্যানিভার্সারিটা মনে রেখেছিলেন এবং এই সব আয়োজন করেছেন দূর থেকে। রাহুল স্যারকে এবং প্রতিটা কলিগদের ধন্যবাদ অবশ্যই জানাই, এবং তার সাথে আরও ধন্যবাদ জানাতে চাই যারা হোটেলের এই আয়োজনগুলো করেছেন, ম্যানেজার এবং প্রতিটা স্টাফকে।
আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।